আজ আমরা দেখব ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমা আফতার। মুভিটির IMDb রেটিং 7.8। এই সিনেমার বাজেট ছিল প্রায় $24 কোটি। সিনেমাটি টোটাল 3টা অস্কার জিতে নিয়েছিল। ভিডিও শুরু করার আগে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখুন। এই গল্পটা শুরু হয় 2129 সাল থেকে, যেখানে দেখা যায় পৃথিবীর জনবসতি এখন 3 গুণ বেড়ে গেছে। মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত, আর এখন এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস একরকম ভাবে শেষ হয়ে এসেছিল, যে কারণে মানুষ এখন আনবটেনিয়াম নামের ধাতু ব্যবহার করতে শুরু করে, যা থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। কিন্তু এই ধাতুটাকে পৃথিবীতে পাওয়া যেত না, পাওয়া যেত শুধুমাত্র প্যান্ডোরা নামের একটা গ্রহে, আর সেজন্য পৃথিবীতে 1 কেজি আনবটেনিয়াম 100 কোটিতে বিক্রি হয়। আর এখানে RDA নামের একটা কোম্পানি ছিল যারা প্যান্ডোরা থেকে পৃথিবীতে আনবটেনিয়াম নিয়ে আসার কাজ করত। এবার এই গল্পের প্রধান চরিত্র জেক্স আলীকে দেখানো হয়। জেক একসময় নৌসেনায় ছিল, আর একটা যুদ্ধের কারণে ওর পা পুরোপুরি পঙ্গু হয়ে যায়। সেজন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ওকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। জেকের একটা যমজ ভাই ছিল টম। টম একজন বিজ্ঞানী ছিল। একদিন RDA কোম্পানির দুজন লোক জেকের সঙ্গে দেখা করে জানায় ওর ভাই টম মারা গেছে। ওরা জেককে আরো জানায় যে RDA কোম্পানির তরফ থেকে টমের প্যান্ডোরা গ্রহে যাওয়ার কথা ছিল, আর ওই কোম্পানিটা আগে থেকে টমের ওপরে অনেক টাকা খরচ করেছে। এখন ওই কোম্পানিটা চায় টমের জায়গায় জেক এই কাজটা করুক, কারণ টম আর জেক যেহেতু দুজনে যমজ ভাই ছিল, তাই ওদের DNA এর মধ্যে অনেক মিল আছে। আর এই DNA এর মিল থাকার কারণে এখন টমের কাজটা শুধুমাত্র জেক করতে পারবে। আর জেক এখানে পুরোপুরি রাজি হয়ে যায়, কারণ এই কাজের জন্য ওকে অনেক টাকা দেওয়া হচ্ছিল। এবার দেখা যায় জেকের সাথে আরো অনেক সৈনিককে ক্রাইও নামের একটা বিশাল মহাকাশযানে করে প্যান্ডোরা গ্রহে নিয়ে যাওয়া হচ্ছে। পৃথিবী থেকে প্যান্ডোরা গ্রহে পৌঁছাতে তাদের 5 বছর 9 মাস 22 দিন সময় লেগে যায়। আর এই পুরো সময়টা ধরে ওরা হাইবারনেশন নামের একটা বিশেষ পদ্ধতির সাহায্যে ঘুমিয়েছিল, যে কারণে এদের শারীরিক ও মানসিক বয়স একটুও বাড়েনি। আর প্যান্ডোরায় পৌঁছানোর পর ওদেরকে জানিয়ে দেওয়া হয় এই গ্রহে বেঁচে থাকার জন্য এদের সবাইকে সবসময় একটা অক্সিজেনের মুখোশ পরে থাকতে হবে। এবার জেক লক্ষ্য করে এখানে বিশাল জায়গা জুড়ে মাটির তলা থেকে বড় বড় মেশিনের সাহায্যে আনবটেনিয়াম খোঁজার কাজ চলছে। আর এরপর পরিচয় হয় ওদের সমস্ত সৈনিকদের লিডার কলোনেল মাইলস কুইরেজ এর সঙ্গে। ও সবাইকে জানায় এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে অনেক আলাদা আর খুবই ভয়ঙ্কর। এখানে বেঁচে থাকতে গেলে সবাইকে সবসময় খুবই সাবধানে থাকতে হবে। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এই গ্রহটা নিমেষেই তোমাদেরকে শেষ করে দেবে। পৃথিবীতে বহু বছর ধরে যুদ্ধ করেছি, আর আমার গায়ে কখনো একটা আঁচড়ও লাগেনি, কিন্তু এখানে আসার প্রথম দিনই আমি আহত হয়ে যাই। আর তোমরা সবাই যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে তোমাদের সবাইকে আমার আদেশ মেনে চলতে হবে। এরপর জেকের পরিচয় হয় নোম এর সঙ্গে। নোম ছিলেন একজন বিজ্ঞানী। ও আর টম এই আফতার প্রজেক্টের জন্য একসঙ্গে ট্রেনিং করেছিল। ওদের দুজনকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয়, যেখানে ল্যাবের মধ্যে ওরা 3 মিটার লম্বা নীল রঙের মানুষের মতো একটা জীব দেখতে পায়। এ বিষয়ে ওদেরকে জানানো হয় যে প্যান্ডোরা গ্রহে মানুষদেরকে ঠিক এরকমই দেখতে হয়, যাদেরকে নাভি বলা হয়। তবে ল্যাবের মধ্যে যে জীব দুটোকে দেখা যাচ্ছে ওদেরকে কৃত্রিমভাবে মানুষ এবং নাভির DNA মিলিয়ে তৈরি করা হয়েছে। এই নাভির মতন দেখতে জীবগুলোকে বলা হতো আফতার। এই নাভি দুজনের মধ্যে নিজস্ব কোনো জীবন নেই। এক কথায় বলতে গেলে এই নাভিগুলোর শরীর কৃত্রিমভাবে তৈরি, যেগুলোকে মেশিনের সাহায্যে মানুষ নিয়ন্ত্রণ করত। এখানে ওই আফতারের শরীরটা সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার DNA থেকে এটাকে বানানো হয়েছে। সেজন্য এখন টমের DNA দিয়ে তৈরি আফতারটাকে শুধুমাত্র জেক নিয়ন্ত্রণ করতে পারবে। সেজন্যই টম মারা যাওয়ার পর ওর জায়গায় জেককে এই মিশনে নিয়ে আসা হয়। এই আফতারের শরীরে যাওয়ার জন্য ওদের সবাইকে ক্যাপসুলের মতো দেখতে একটা মেশিনের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়তে হয়, যেটার সাহায্যে ওরা সরাসরি নিজেদের আফতারের মধ্যে প্রবেশ করতে পারে এবং আফতারের রূপ ধারণ করে ঘুমানোর পর ওখান থেকে আবার নিজের আসল শরীরে ফিরে আসতে পারবে। যারা আফতারের শরীরটাকে নিয়ন্ত্রণ করত তাদেরকে বলা হতো আফতার ড্রাইভার। আফতার ড্রাইভারদের কাজ ছিল আফতারের শরীরে প্রবেশ করে প্যান্ডোরার মানুষ অর্থাৎ নাভিদের সঙ্গে ভালোভাবে
যোগাযোগ স্থাপন করা, ওদের সঙ্গে মেলামেশা করে ওদের ভাষা, রীতি রেওয়াজ সবকিছু ওদের কাছ থেকে শিখে নেওয়া। এবার এই ল্যাবের মধ্যে জেকের পরিচয় হয় গ্রেস অগাস্টিনের সঙ্গে। গ্রেস ছিল এই পুরো আফতার প্রোগ্রামের মেইন সায়েন্টিস্ট। তবে এখানে ও জেককে দেখার পর খুবই রেগে যায়, কারণ এই কাজের জন্য ওর একজন সায়েন্টিস্টের প্রয়োজন, যেটা ছিল ওর ভাই টম, যেখানে জেক ছিল একজন সৈনিক। আর এখন কোনো রকম ট্রেনিং ছাড়া টমের কাজটা জেককে দিয়ে করানো একরকম অসম্ভব ছিল। কিন্তু আর কোনো উপায় না থাকার কারণে গ্রেস বাধ্য হয়ে নিজের টিমে নিয়ে নেয়। পরের দিন একটা মেশিনের সাহায্যে নম আর জেকের ব্রেনকে ওদের আফতার বডির সঙ্গে যুক্ত করা হয় এবং জ্ঞান ফেরার পর জেক নিজেকে ওর আফতারের শরীরে দেখতে পায়। ও খেয়াল করে এই আফতার রূপ ধারণ করার পর আজ অনেক বছর পর ও আবার নিজের পা ব্যবহার করতে পারছে। এটা দেখার পর ও নিজের খুশি আর ধরে রাখতে পারে না। ও সঙ্গে সঙ্গে এই ল্যাব থেকে বাইরে বেরিয়ে এসে পাশের এরিয়ায় ছুটে বেরোতে থাকে। আর ও ওখানকার প্রকৃতিটাকে খুব ভালোভাবেই উপভোগ করে। বেশ কিছুক্ষণ এই আফতার এর শরীরে কাটানোর পর জেক আবার নিজের আসল চেহারায় ফিরে আসে। তবে আফতারের শরীরের এই অনুভূতিটা ওর খুবই ভালো লেগে যায়। এর কয়েকদিন পর কুইরেস জ্যাককে নিজের কাছে ডেকে পাঠায়। ও জ্যাককে বলে, আমি চাই তুমি ডক্টর গ্রেসের টিমেই থাকো আর ওখানকার সমস্ত খুঁটিনাটি রিপোর্ট আমাকে জানাও। জঙ্গলের মধ্যে থাকা ওই নাভিদের সম্পর্কে আমি সব রকম তথ্য জানতে চাই, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আমরা খুব সহজেই জিততে পারি। আর তুমি যদি আমার এই কাজটা করো, তাহলে আমি পৃথিবীতে ফেরার পর অপারেশনের সাহায্যে আমি তোমাকে তোমার আসল পা ফিরিয়ে দেব। এটা শোনার পর জেক তার কথায় রাজি হয়ে যায়। এখানে দেখা যায় ওই পুরো প্রজেক্টের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। প্রথমটা হলো কুইরেজ আর তার সেনাবাহিনী, যারা সবসময় চাইতো যুদ্ধ বাঁধিয়ে ওই নাভিদের মেরে ফেলতে। অন্যদিকে ছিল সায়েন্স টিম, মানে গ্রেস অগাস্টিনের টিম, যারা সবসময় চাইতো ওই গ্রহের নাভিদের সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ভালো হয়ে যাক। এবার পরের দিন সকালে গ্রেস, নর্ম আর জেক নিজেদের রূপ ধারণ করে একটা হেলিকপ্টারের সাহায্যে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গ্রেস একটা গাছের নমুনা পরীক্ষা করে দেখছিল আর জেক ওই জঙ্গলের ওই পরিবেশটা ঘুরে দেখছিল। তখন হঠাৎ দেখা যায় প্যান্ডোরার একটা জাগুয়ার জেককে মারার জন্য ওর দিকে এগিয়ে আসছে। আর এই জন্তুটার হাত থেকে বাঁচার জন্য জ্যাক ওখান থেকে পালিয়ে পাহাড়ের ওপর থেকে একটা ঝর্ণার মধ্যে লাফ মারে। তবে ও জাগুয়ারের হাত থেকে বেঁচে গেলেও নিজের সঙ্গীদের হাত থেকে অনেক দূরে সরে যায়। এখন ওর পক্ষে ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই বাধ্য হয়ে পুরো রাতটা ওকে জঙ্গলের মধ্যেই কাটাতে হবে। জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওখানকার জঙ্গলি জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য জেক লাঠির সাহায্যে একটা শৌচালো হাতিয়ার বানিয়ে নেয়। এবার ও যখন জঙ্গলের মধ্যে রাত কাটানোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজছিল, তখন দেখা যায় দূর থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওর ওপরে নজর রাখছে আর ওকে মারার চেষ্টায় নিয়োজিত, যার নাম ছিল নাটুরি। নাটুরি ছিল পাশের গ্রামের সর্দারের মেয়ে। এবার নাটুরি যখন তীর দিয়ে জেককে মারতে যাচ্ছিল, তখন ও খেয়াল করে ওদের ওখানকার একটা পবিত্র গাছের বীজ ওর তীরের উপরে এসে বসে পড়ে। এ বিষয়ে ওর গ্রামের মানুষরা মনে করে এই গাছের বীজের মধ্যে ওদের পূর্বপুরুষদের আত্মা রয়েছে, আর ওই আত্মাটা নাটুরির তীরের উপরে এসে জেককে মারতে বারণ করছে। তাই এখন ও জেককে না মেরে ওর উপর নজর রাখা শুরু করে। এবার দেখা যায় রাত হওয়ার সাথে সাথেই ওই জঙ্গলের বেশ কিছু জন্তু জানোয়ার ওদের উপরে হামলা করতে শুরু করে। জেক ওদের সঙ্গে লড়াই করলেও অতগুলো জন্তুর সাথে ও একা পেরে উঠছিল না। ততক্ষণে নাটেরি এসে জেককে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর জেক ওকে বলে, আমি জানি তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে না, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন নাটেরি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার জন্য এই নিরীহ পশুগুলো মারা গেল। আসলে গ্রেস এই প্যান্ডোরার মানুষদের জন্য একটা স্কুল বানিয়েছিল, যেখান থেকে ওরা একে অপরের রীতি রেওয়াজ আর ভাষা সম্পর্কে জানতে পারত। নাটেরি ওখান থেকেই মানুষের ভাষা শিখে নিয়েছে। জেক বলে, ওরা আমার ওপরে আগে হামলা করেছিল, এখানে আমার কোনো দোষ নেই। জেক ওকে আরো বলে, আমি তোমাদের শিকার করার পদ্ধতি, তোমাদের রীতি রেওয়াজ সবকিছু শিখতে চাই, তুমি কি আমাকে ওগুলো শেখাবে? প্রথমে তো নাটেরি ওর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পবিত্র গাছের বেশ কয়েকটা বীজ এসে জেকের গায়ে বসতে শুরু করে, যেটা দেখে মনে হচ্ছিল ওই গাছের পবিত্র আত্মাগুলো হয়তো ওকে পছন্দ করেছে। যা দেখার পর নাটেরি খুবই অবাক হয়ে যায় আর ওকে সঙ্গে করে ওর নিজের গ্রামে নিয়ে আসে। আগেই বলেছে যে নাটেরির বাবা ছিল এই গ্রামটার সর্দার, আর ওরা সবাই যখন জানতে পারে যে ওই পবিত্র আত্মাগুলো জেককে পছন্দ করেছে,
হচ্ছে, তখন ওরা ঠিক করে জেককে ওদের সাথে ওদের গ্রামে থাকতে দেবে আর সমস্ত নিয়ম কানুন, শিকারের পদ্ধতি সবকিছুই ওকে শেখাবে। তাই ওকে এসব কিছু শেখানোর দায়িত্ব দেওয়া হয় নাটেরিকে। আর ওই দিন থেকে জেক নাটেরির সাথে এদের গ্রামেই থাকতে শুরু করে। ও খেয়াল করে ওই গ্রামটার চারিদিকে অনেক বড় বড় বিশাল আকৃতির গাছ রয়েছে আর ওই গ্রামের সমস্ত সদস্যরা ওই গাছগুলোকেই নিজেদের ঘর বানিয়ে ব্যবহার করত। আর রাত্রেবেলা ওখানে নিজেদের আফতার শরীরে ঘুমানোর পর জেক আবার ক্যাম্পের মধ্যে নিজের শরীরে ফিরে আসে। এবার এখানে জেকের কাছ থেকে ওই পুরো ঘটনা জানার পর গ্রেস এটা মানতেই পারছিল না যে এই গ্রামের লোকজন ওকে নিজেদের সঙ্গে থাকতে দিয়েছে। তারপর জেক এই পুরো ঘটনাটা কুইরিজকে জানায়। ওখানে যাওয়ার পর জেক জানতে পারে ওই নাভিগুলো গাছের ওপরে থাকতো আর ওই গাছের নিচে মাটির মধ্যে প্রচুর পরিমাণে আনবটেনিয়াম রয়েছে। এবার কুইরেজ ওকে বলে, আমি চাই তুমি এই গ্রামে সবার ভরসা যেত, যাতে সময় আসলে আমরা যখন ওই গাছের নিচ থেকে আনবটেনিয়াম বের করতে যাব তখন তুমি ওই গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। আমি চাই তখন যেন সবকিছু একদম শান্তিপূর্ণভাবে হয়। ওদেরকে মারতে আমার একদমই ভালো লাগে না। এখানে জেক আর কুইরেজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন এই পুরো ঘটনাটা গ্রেস জানতে পারে, কিন্তু গ্রেস চাইছিল না জেক এই ঘটনাগুলো কুইরেজকে জানাক। সেই জন্য ও নর্ম আর ওকে নিয়ে ক্যাম্পের বাইরে পাহাড়ের ওপরে অন্য একটা জায়গায় থাকার জন্য চলে যায়। তবে তার এই নতুন জায়গাটা খুবই ছোট ছিল। এখানে বেশি সুযোগ সুবিধা ছিল না, শুধু বেশ কয়েকটা মেশিন রাখা ছিল যেগুলোর সাহায্যে ওরা নিজেদের আফতারের শরীরে যাওয়া আসা করত। এরপর থেকে জেক নাটেরির কাছ থেকে ওদের সবকিছু জানতে ও শিখতে শুরু করে। জেক আস্তে আস্তে ওদের ভাষায় কথা বলা, ওদের শিকার করা, ওদের ঘোড়া চালানো আর ওদের গ্রামের সমস্ত নিয়ম কানুন সবকিছু বেশ ভালোভাবেই জানতে শুরু করে। ওখান থেকে জেক জানতে পারে যে এই গ্রামের সবাই মনে করে ওদের মধ্যে যে শক্তি রয়েছে তার সবটাই ওই প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া, আর সবকিছুই একদিন আবার প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। আসলে এখানে প্রকৃতির একটা দেবী রয়েছে যার নাম এভা। তিনিই হলেন এই সমস্ত শক্তির আসল উৎস। এবার একদিন নাটেরি জেককে একটা বড় পাখি দেখিয়ে বলে ওটার নাম ইকরান, আর ওই গ্রামের একজন আসল শিকারী হতে গেলে সবাইকে নিজের জন্য একটা করে ইকরান পছন্দ করতে হবে, আর একটা ইকরান সারা জীবনে শুধুমাত্র একজনকেই নিজের মালিক হিসেবে বেছে নেয়। এইভাবে একসাথে অনেক দিন কাটানোর পর ওরা দুজন একে অন্যকে ভালোবাসতে শুরু করে। এবার বেশ কয়েকদিন পর সেই সময়টা চলে আসে যখন জেককে নিজের জন্য একটা ইকরান বেছে নিতে হবে, আর এই কাজের জন্য ওদের সবাইকে একটা উঁচু পাহাড়ের ওপরে যেতে হয়, কারণ সমস্ত ইকরানরা ওখানেই থাকতো। ওখান থেকে জেক কোনো রকমে নিজের জন্য একটা ইকরান পছন্দ করে নেয়। তারপর ওটাকে নিয়ে ও প্রথমবারের মতো আকাশে উড়ে যায়। এই অনুভূতিটা ওর খুবই ভালো লাগে, আর আস্তে আস্তে নিজের মানব জীবনটাকে ভুলে গিয়ে এই জীবনটাকেই উপভোগ করতে শুরু করে। আর ও প্রত্যেক দিন ঘটে যাওয়া নিজের সমস্ত ঘটনাগুলোকে রাতের বেলায় ক্যামেরায় রেকর্ড করে রাখতো। এবার একদিন আকাশে ওড়ার সময় একটা বিশাল বড় ইকরান জেক আর নাটেরির ওপরে হামলা করার চেষ্টা করে, আর ওরা দুজন কোনো রকমে ওর হাত থেকে বেঁচে যায়। পরে নাটেরি জানায় এই বড় ইকরানটার নাম হলো তুরুক। ওই হলো আকাশে উড়তে থাকা সবচেয়ে বড় জীব। ও যদি কাউকে নিজের মালিক হিসেবে পছন্দ করে নেয় তাহলে তাকে বলা হয় তুরুক মাখতু। তবে আজ অবধি পুরো ইতিহাসে শুধুমাত্র 5 জন নাভি তুরুক মাখতু হতে পেরেছে, আর যে এই তুরুক মাখতু হতে পারে তাদের পুরো নাভি জাতির তরফ থেকে প্রচন্ড সম্মান জানানো হয়। এভাবে ক্রমশ জেকের এই গ্রামে 3 মাস পার হয়ে গেছে। এখন ও নিজের মানব জীবনটাকে একরকম ভাবে ভুলেই গেছিল। এবার বেশ কয়েকদিন পর কুইরেজ ওর সাথে দেখা করে আর ওকে জানায় এখন সময় চলে এসেছে, আর তোমাকে যেভাবেই হোক ওই গ্রামবাসীদেরকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে, কারণ এবার আমরা ওই গাছের তলা থেকে আনবটেনিয়াম বের করব। জেক বলে আর কয়েকদিন পর ওই গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর ওই অনুষ্ঠানে আমাকে পুরোপুরিভাবে ওদের গ্রামের সদস্য হিসেবে নেওয়া হবে। তারপর থেকে ওরা সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে, আর তখনই আমি ওদের সবাইকে ওখান থেকে সরে যেতে বলবো। এবার দেখা যায় কয়েকদিন পর ওই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আর সমস্ত গ্রামবাসীরা জেককে নিজেদের দলের সদস্য হিসেবে বেছে নিয়েছে। যেহেতু নাটেরি আর জেক নিজেদেরকে খুবই পছন্দ করত, সেজন্য অনুষ্ঠানের পর ওই রাতটা ওরা দুজন নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কাটায়। কিন্তু পরের দিন সকালে উঠে ওরা দেখতে পায় কুইরাজ নিজের সমস্ত সেনাবাহিনী আর বড় বড় বুলডোজার নিয়ে ওদের গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে, আর যাওয়ার পথে ওরা রাস্তায় সমস্ত গাছপালা ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে। আর এটা দেখার পর জেক ওদেরকে আটকানোর
বাঁচানোর অনেক চেষ্টা করে, এমনকি ওদের গাড়ির ওপরে উঠে সমস্ত ক্যামেরাগুলোকেও ভেঙে দেয়। তবে কোনো কিছুতেই কোনো কাজ হয় না, ওদেরকে কোনো রকমই আটকানো সম্ভব হয় না। নিজের চোখের সামনে নিজেদের গ্রামটাকে এইভাবে নষ্ট হতে দেখার পর নাটেরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় ওদের সমস্ত গ্রামবাসীরা মানুষদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যেহেতু জেক একজন মানুষ ছিল, সেজন্য এই গ্রামের একজন অধিবাসী ওর উপরে রেগে গিয়ে ওকে প্রচন্ড মারতে শুরু করে। অন্যদিকে দেখা যায় একটু আগে জেক যখন ওই গাড়ির ক্যামেরাটা ভাঙছিল, তখন ক্যাম্পের ভেতর থেকে কুইরেজ ওর ভিডিওটা দেখতে পায়। জেক ওদের বিরুদ্ধে চলে গেছে এটা জানার পর ওরা সঙ্গে সঙ্গে জেকের কাছে এসে জেকের মেশিনটা বন্ধ করে দেয়, যেটার সাহায্যে ও নিজের আফতারের সঙ্গে যুক্ত হয়েছিল। তারপর গ্রেস, নর্ম আর জেককে ওদের ক্যাম্পে নিয়ে আসা হয়। এখানে যাওয়ার পর গ্রেস সবাইকে জানায় ওই গাছগুলো নাবিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর ওই গাছগুলো একে অন্যের সঙ্গে খুব ভালোভাবেই যুক্ত ছিল, আর এই নাভি ইতিহাসের সমস্ত তথ্য ওদের মধ্যে রাখা আছে। এক কথায় বলতে গেলে এই গাছগুলো ওদের কাছে কম্পিউটারের মতো কাজ করে, যেখান থেকে ওরা সমস্ত রকমের তথ্য জোগাড় করতে পারে। কিন্তু তখন ওর কথাগুলো কেউই বিশ্বাস করতে চাইছিল না। এবার কিছুক্ষণ পর ওরা জানতে পারে কুইরেজ ওই গ্রামের সেই বড় গাছটাকে ভাঙতে চলেছে, যেটার মধ্যে সমস্ত গ্রামবাসীরা থাকতো। তখন জেক ওদেরকে বলে, তোমরা প্লিজ কাউকে মেরো না, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি গ্রামের সবাইকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। জেক আর গ্রেস আবার নিজেদের আফতারের রূপ ধারণ করে ওই গ্রামে ফিরে এসেছে। ওখানে জেকের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর নাটেরি খুবই কষ্ট পায়। ও বলে, তুমি তাহলে আগে থেকেই সবকিছু জানতে যে আমাদের গ্রামে হামলা হতে চলেছে? জেক বলে, হ্যাঁ, একটা সময় আমি ওদের দলে ছিলাম, কিন্তু এখন পুরোপুরি বদলে গেছি। এখন আমি তোমাদের এই গ্রামটাকেই ভালোবাসি। কিন্তু এখন জেককে আর কেউই ভরসা করে না। ওই গ্রামের সবাই জেক আর গ্রেসের হাত পা বেঁধে মানুষের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এরা দুজন সবাইকে ওখান থেকে বারবার পালিয়ে যেতে বলছিল, কিন্তু ওরা সবাই নিজেদের ঘর বাঁচানোর জন্য লড়াই করতে এগিয়ে যায়। এবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় কুইরেজ নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে বড় বড় হেলিকপ্টারের সাহায্যে ওখানে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর সাথে সাথে সমস্ত গ্রামবাসীরা ওদের ওপরে তীর ধনুকের সাহায্যে হামলা করতে শুরু করে, কিন্তু ওই আঘাতের ফলে ওদের কোনো ক্ষতি হচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যে বোমের সাহায্যে ওই বড় গাছটাকে পুরোপুরি ভেঙে ফেলে। কিছুক্ষণ আগে অবধিও যেটা এই সমস্ত গ্রামবাসীদের থাকার জায়গা ছিল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওই পুরো গাছটা ভেঙে যায়, আর এখানে থাকা বহু মানুষ মারা যায়। ওই ঘটনার পর জেক আর গ্রেসকে ওদের আফতারের শরীর থেকে ফিরিয়ে এনে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর গ্রেসের টিমের বেশ কয়েকজন সদস্য ওদেরকে ওই জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর ওদেরকে ওখান থেকে পালাতে দেখে কুইরেজ ওদের ওপরে গুলি করতে শুরু করে, যার মধ্যে থেকে একটা গুলি গ্রেসের গায়ে এসে লাগে, যে কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রেস ওখানে মারা যায়। এবার ওরা হেলিকপ্টারের সাহায্যে একটা মেশিনের চেম্বার তুলে গভীর জঙ্গলের মধ্যে এক জায়গায় লুকিয়ে পড়ে, যাতে কুইরেজ ওদেরকে আর কোনোভাবেই খুঁজে না পায়। আর ওখান থেকে ওই মেশিনের সাহায্যে জেক আবার নিজের আফতার শরীরে ফিরে আসে। কিন্তু জেক তখন চাইলেও ওই গ্রামে আর ফিরে যেতে পারবে না, কারণ ও ওই গ্রামের সবার বিশ্বাস ভেঙেছে। এখন আবার ওই গ্রামের লোকের বিশ্বাস জেতার জন্য ও আকাশের মধ্যে তুরুকের খোঁজে বেরিয়ে পড়ে। আর আকাশের মধ্যে তুরুকই ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী, সেই জন্য আকাশে ওড়ার সময় ও কখনোই ওপরের দিকে তাকাতো না। সেই সুযোগে জেক ওপর থেকে তুরুকের গায়ের ওপরে লাফ মেরে ওকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবার জেক ওই তুরুকটাকে নিয়ে সমস্ত গ্রামবাসীদের সামনে চলে আসে। জেকের সাথে তুরুকটাকে দেখার পর গ্রামবাসীরা খুবই অবাক হয়ে যায়, আর এখন এরা সবাই আবার জেককে সম্মান করতে শুরু করে। জেক সমস্ত গ্রামবাসীদের বলে, আমরা ওদের সঙ্গে লড়াই করব, আর ওদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেব। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা নিজেদের প্রকৃতিকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে, কিন্তু এখানে ওদেরকে সেই একই কাজ করতে দেব না। তোমরা সবাই আশেপাশের সমস্ত গ্রামের মানুষদেরকে এখানে ডেকে পাঠাও, আমরা সবাই মিলে একসাথে ওদের সঙ্গে লড়াই করব। সেখানে জেকের এই কথাগুলো শোনার পর সবাই আবারও লড়াই করার সাহস ফিরে পায়। এবার কিছুক্ষণ পর জেক সমস্ত নাভিদের দেবী এভার সঙ্গে কথা বলে, আর দেবী এভার কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চায়। আর অন্যদিকে দেখা যায় কুইরেজ তার সমস্ত সেনাবাহিনী আর আধুনিক শক্তিশালী হাতিয়ারের সাহায্যে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে জেককে সাহায্য করার জন্য আশেপাশের সমস্ত গ্রামবাসীরা এখানে চলে এসেছিল, কিন্তু অনেকক্ষণ ধরে লড়াই করার পরেও জেক আর তার সঙ্গী সাথীরা ওই আধুনিক হাতিয়ারের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। একটা সময় পর এরা
এরা সবাই মনে করেছিল এরা হয়তো হেরে গেছে, কিন্তু তখন দেখা যায় জঙ্গলের সমস্ত জীবজন্তু আর পশু পাখি ওদের সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আসলে জেক যখন এভা দেবীর কাছে সাহায্যের প্রার্থনা করেছিল তখন দেবী ওর প্রার্থনা শুনে নিয়েছিলেন, সেজন্য ওদেরকে সাহায্য করতে এই জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন। অনেকক্ষণ ধরে এই বিশাল যুদ্ধটা হওয়ার পর শেষে জেক আর নাটেরি সুযোগ বুঝে কুইরেজকে মেরে দেয়, আর এই পুরো যুদ্ধে শেষ অবধি মানব জাতিকে হার মানতে হয়। তবে শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ যাদের মন ভালো তাদেরকেই এখানে থাকার সুযোগ দেওয়া হয়। সবশেষে দেখা যায় প্যান্ডোরা গ্রহের মহান দেবী এভার সাহায্যে জেককে ওর মানব শরীর থেকে পুরোপুরিভাবে ওর আফতারের শরীরে নিয়ে যাওয়া হচ্ছে, আর এভাবেই নতুন শরীরে ওর আবার পুনর্জন্ম হলো। এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়।